হৃদয় নিংড়ানো ভালোবাসায় দেশে দেশে ভাষা শহীদদের স্মরণ। ভারতের পশ্চিমবঙ্গে নানা আয়োজন, কানাডা পর্তুগালে স্মৃতির মিনারে ফুলের শ্রদ্ধা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ, মার্কিন সুপ্রিম কোর্টের রায়। কংগ্রেসের অনুমোদন না থাকায় কারণ, নতুন করে 10% ট্যারিফ ঘোষণা। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতাসহ 12 জন নিহত, আহত 25। গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা হামাসের, গোপন ভোটে নতুন নেতৃত্ব বাছাই। এবং ইরানে সীমিত হামলার কথা ভাবছেন ট্রাম্প, চুক্তি বিলম্ব হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অপ্রয়োজনীয় আখ্যা আরাক চীন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইরা। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে মহান 21 শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কলকাতায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি পালন করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের কলকাতায় রবীন্দ্রসদন এলাকায় মহান 21 শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির সামনে একাডেমি অফ ফাইন আর্টস সংলগ্ন রাস্তায় নজর কাড়ে বাংলায় বর্ণমালা, কবিতা আবৃত্তি, গান পরিবেশন আর বাংলা ভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কেউ কেউ। ভাষা ও চেতনা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। আমাদের যে ভাষা শহীদ আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে করতে সমবেতভাবে আমরা এখানে আসলাম। এই দিনের গুরুত্ব তো সব থেকে বেশি, কারণ আমরা তো যারা কথা বলি, কথা বলতে পারি, ঈশ্বর প্রদত্ত আমাদের এই ক্ষমতা রয়েছে, তারা তো ভাষা ছাড়া আমরা অচল। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এদিকে যথাযথ মর্যাদায় কানাডার টরন্টোতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নগরের ডেট্রোনিয়া পার্কে শহীদ মিনারে 21-এর প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শুধু বাংলা ভাষাভাষীরাই নয়, প্রভাত ফেরিতে অংশ নেন টরন্টোর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ ভিন্ন ভাষাভাষী মানুষও। টরন্টো থেকে আরও জানাচ্ছেন রাশেদ লিমন। বাঙালির অন্যতম অর্জন রক্ত দিয়ে কেনা বাংলা ভাষা, আজ তা পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কানাডার টরন্টোয় তুষারের মধ্যেই শত শত মানুষ জড়ো হন শহীদদের শ্রদ্ধা জানাতে। নগরের ড্যানফোর্থ এলাকায় ডেন্টোনিয়া পার্কে শহীদ মিনারে স্থানীয় সময়ে ঠিক রাত 12:01 শুরু হয় আনুষ্ঠানিকতা। টরন্টোর কনসাল জেনারেল প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ বেদিতে, পরে স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। অনেক প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশি কমিউনিটি একটা লিডারশিপ রোল প্লে করে আমরা মাতৃভাষাকে, মাদার ল্যাঙ্গুয়েজ ডেকে আমরা এভাবে সেলিব্রেট করতে পারতেছি। এখানে থাকতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই স্মৃতিস্তম্ভটি নির্মাণে আমি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি, আর এটি বাংলাদেশি কানাডীয় কমিউনিটি এবং এই পাড়ার জন্য এক অনন্য সাক্ষ্য। এখানে উপস্থিত থাকতে পারা আমার জন্য সত্যি অনেক সম্মানের। বহু বছর আগে বাংলা ভাষা রক্ষায় তরুণরা যে ত্যাগ স্বীকার করেছিলেন তা স্মরণ করতে পারা অত্যন্ত গর্বের। আজকের দিনটি শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। আজকে বিশেষ দিনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। হাজার ক্রোশ দূরেও নিজ ভাষা আর শহীদদের প্রতি একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশের রাজনৈতিক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। সামিল হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টরন্টোবাসী সব বাঙালি যারা আছি সবাই একত্রিত হয়ে আজকে এই ভাষা দিবসে রাত 12টার পরে কনকনে ঠান্ডা বরফ, তারপরে সবাই আমরা এসেছি। আজকের এই মহান 21শে ফেব্রুয়ারি দিনটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবেও পালন করা হয় সারা বিশ্বে। আমরা বাংলাদেশকে এই 1000 মাইল দূরে
এই বিদেশে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি এবং বাংলাদেশকে তুলে ধরতে পারতেছি আমরা। তীব্র শীত উপেক্ষা করে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি তাদের কণ্ঠে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার প্রত্যাশা সবার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বরকত, সালাম, রফিক, জব্বার সহ অনেকেই ভাষার মর্যাদা রক্ষার জন্য, ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন। আজকে তাদেরকে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করি। ভাষার সংস্কৃতি, কৃষ্টি চর্চার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে বাংলাদেশে একটি সুন্দর যোগসূত্র স্থাপন হবে। 2021 সালে টরন্টোতে নির্মিত হয় এই স্থায়ী শহীদ মিনার। বুকের তাজা রক্ত দিয়ে সেদিন বাঙালি যে ভাষাকে কিনেছিল, সেই চেতনা আজ ছড়িয়ে গেছে দেশ থেকে দেশান্তরে। তারই প্রমাণ এই সাদা শুভ্র দেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে পর্তুগালেও। বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে লিসবন ও পোর্তোর স্থায়ী শহীদ মিনারে 52 ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 21শে প্রথম প্রহরে পর্তুগালের রাজধানী লিসবনের স্থায়ী শহীদ মিনারে 52 ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান পর্তুগাল প্রবাসীরা। স্থানীয় সময় ঠিক 12টা 1 মিনিটে পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কর্মকর্তারা। এরপর শ্রদ্ধা জানায় পর্তুগাল বিএনপি, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন সহ প্রবাসীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন তারা। তুলে ধরেন দিবসটি ঘিরে তাদের অনুভূতি। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসে আলোচনা সভার পাশাপাশি দেশটির বন্দরনগরী হিসেবে পরিচিত পোর্তোতেও রয়েছে প্রবাসী বাংলাদেশিদের নানা আনুষ্ঠানিকতা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। অন্য প্রসঙ্গ, বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ককে আরও জোরদার করতে চায় নয়াদিল্লি। স্থানীয় সময় শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভিসা সহ সব বিষয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান মুখপাত্র। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে। ভিসা ইস্যুতে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা ও শক্তিশালী করার ইচ্ছা ব্যক্ত করেছি। বিশ্বের বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত একটি রুল জারি করেন আদালত। এই রায়ের ফলে ট্রাম্পের আরোপিত শুল্ক বাতিল সহ সংগৃহীত $175 বিলিয়ন বেশি শুল্ক ফেরত দিতে হতে পারে তার প্রশাসনকে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বিতর্কিত শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির একটি আপিল আদালত। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ 6-3 ভোটে এই রায় দেন। রায়ে বলা হয় 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন তা ইখতিয়ারের বাইরে। 127 পৃষ্ঠার নতুন রায়ে আপিল আদালত বলেছেন, শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের একক ক্ষমতার বিষয় নয়, এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে কর ও শুল্ক নির্ধারণের ক্ষমতা দেয়া হয়েছে কংগ্রেসকে, প্রেসিডেন্টকে নয়। এখতিয়ারের বাইরে গিয়ে শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্টকে কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট অনুমোদনের প্রমাণ চাইলে তা দিতে ব্যর্থ হন ট্রাম্প। পেন ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদরা জানান, IEEPA ভিত্তিক ট্রাম্পের শুল্ক থেকে $175 বিলিয়ন বেশি আদায় হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর ওই অর্থ ফেরত দিতে হতে পারে। আর প্রশাসনকে উচ্চতর আইনি লড়াইয়ের সুযোগ দিতে এই রায় 14 অক্টোবরের আগে কার্যকর হবে না বলে জানান আদালত।
ট্রাম্প আপিল আদালতের রায়কে অত্যন্ত পক্ষপাত দুষ্ট উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সুপ্রিম কোর্টের কয়েকজন সদস্যের ব্যবহারে তিনি লজ্জিত, কারণ তারা যুক্তরাষ্ট্রের হিতে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়। শুল্ক আরোপে আরও অন্যান্য পথ খুঁজে বের করার হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা সরাসরি সবকিছুর উপর 10% শুল্ক আরোপ করছি। এটা করা একদম সঠিক সিদ্ধান্ত ছিল এবং তা কার্যকর হচ্ছে। এতে আমাদের দেশের অনেক অর্থ আসবে। আর প্রায় 5 মাসের সেই সময়ে আমরা প্রয়োজনীয় বিভিন্ন তদন্ত করব, যাতে অন্য দেশগুলোর উপর ন্যায্য শুল্ক বা প্রয়োজনে শুল্ক আরোপ করা যায়। So we're doing that period, but we're immediately instituting the 10% provision, which we're allowed to do. ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই চীন, কানাডা, ভারত, মেক্সিকো সহ প্রায় সব দেশের পণ্যের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন। বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্ক কমিয়ে গেল 9 ফেব্রুয়ারি তা 19% করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, শুক্রবার পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলায় প্রথমে অন্তত 6 জন নিহত ও 25 জনের বেশি আহত হন। পরে রিয়াক শহরের একটি ভবনে হামলার ঘটনায় আরও কয়েকজন হতাহত হন। ধ্বংসস্তূপে এখনও জীবিতদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, নিহতদের মধ্যে সংগঠনটির একজন সামরিক নেতাও রয়েছেন। এর আগে দক্ষিণ লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও হামলার কথা জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে অন্তত 2 জন নিহত হন। সম্প্রতি এসব হামলাকে 2024 সালের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে লেবানন। ধ্বংসস্তূপের মধ্যেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টায় হামাস। নতুন নেতৃত্ব বেছে নিতে এরই মধ্যে গোপনে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। গাজা, পশ্চিম তীর এবং বিদেশে অবস্থানরত সদস্যদের অংশগ্রহণে নিজেদের প্রধান বাছাই করবে হামাস। এদিকে উপত্যকায় গোপনে ভোট শেষ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা আনতে সেনা পাঠাচ্ছে মরক্কো, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ। ভোটের মাধ্যমে নিজেদের অন্তর্বর্তী প্রধান বেছে নিচ্ছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গাজা দখলকৃত পশ্চিম তীর এবং সংগঠনটির বিদেশে থাকা সদস্যদের মধ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে গাজায় গোপনে ভোট শেষ হয়েছে, তবে কিছু জায়গায় নির্বাচন বাকি থাকায় ফলাফল ঘোষণা হয়নি। এ ভোটের মাধ্যমে নির্বাচিত নেতা 1 বছরের জন্য দায়িত্বে থাকবেন। অন্যদিকে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা আনতে সেনা পাঠানোর অঙ্গীকার করেছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের কমান্ডার এ তথ্য জানান। এদিকে ট্রাম্পের বোর্ড অব পিস গাজা উপত্যকায় ইসরায়েলের অবৈধ দখল আরও শক্ত করবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনী উপত্যকায় নতুন নতুন বাফার জোন তৈরি করছে বলেও জানায় তারা। আর খাদ্য ও অন্যান্য ত্রাণ প্রবেশেও বাধা দিচ্ছে দখলদাররা। বরকতুল্লাহ, সময় সংবাদ। প্রথম নারী ফিলিস্তিনি কূটনীতিক লেইলা শাহিদ আর নেই। 76 বছর বয়সে ফ্রান্সে মারা গেছেন অভিজ্ঞ এই কূটনীতিক। মধ্যপ্রাচ্যের সংঘাতের সবচেয়ে উত্তাল সময়ে ইউরোপে ফিলিস্তিনের মুখ ছিলেন তিনি। 1949 সালে বৈরুতে জন্ম নেওয়া লেইলা শাহিদের পরিবার ছিল জেরুজালেম ও বর্তমান উত্তর ইসরায়েলের বাসিন্দা। শরণার্থী শিবিরে কাজ করার পর 70-এর দশকে পিএইচডি করতে প্যারিসে যান তিনি। 1976 সালে ফ্রান্সে ফিলিস্তিনি ছাত্র ইউনিয়নের প্রধান নির্বাচিত হন। 1982 সালে বৈরুতে ফিরে আসেন। 1989 সালে পিএলও তাকে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে ইতিহাস গড়েন লেইলা শাহিদ। পরে নেদারল্যান্ডস, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের ফিলিস্তিনি দূত হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালে ইয়াসির আরাফাতের শেষ সময়েও তিনি পাশে ছিলেন। 2004 সালে ইয়াসির আরাফাতের শেষ সময়ে পাশে ছিলেন তিনি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে অপ্রয়োজনীয় আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানের দাবি, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব। অন্যদিকে ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তেহরান পরমাণু চুক্তিতে বিলম্ব করলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্থানীয় সময় শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক MS নাউকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি ও কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত তেহরান। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই, বরং একটি ন্যায্য ও উইন উইন চুক্তি সম্ভব বলে জানান আরাকচি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতিকে অপ্রয়োজনীয় ও সহায়ক নয় বলেও মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে অঞ্চলটিতে 2টি বিমানবাহী রণতরী ও ডজন খানেক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এছাড়া জাহাজ তথ্য অনুসন্ধানকারী সাইটগুলোর তথ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ড জিব্রাল্টার প্রণালী পেরিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। আরাকচি সতর্ক করে বলেন, সামরিক শক্তি প্রয়োগ কেবল পরিস্থিতি জটিল করবে এবং পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে চাপে রাখতে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে, তা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এফস্টাইনের সঙ্গে সম্পৃক্ততায় রাজপরিবারের উত্তরাধিকার তালিকা থেকে বাদ পড়ছেন অ্যান্ড্রু। কখনোই রাজা হতে পারবেন না, নতুন আইন পাশ করবে ব্রিটিশ সরকার। রাশিয়ার নির্দেশে ইউক্রেনের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে অভিযুক্তদের $1 লাখ পারিশ্রমিকের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ করেছে কিয়েভ। অন্যদিকে মস্কো পাল্টাও অভিযোগ করেছে রাশিয়ার ভেতরে এবং রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চলে কয়েকজন সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার পেছনে কিয়েভের হাত রয়েছে। এদিকে দোনেস্ক অঞ্চলে রসদ সরবরাহের পথ সুরক্ষিত রাখার জন্য মোবাইল ড্রোন ব্যবহার করছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকার কাছে মোবাইল ড্রোন শিকারী টহল চালায় ইউক্রেনীয় সেনারা। ব্রিগেডের সদস্যরা জানান, তাদের প্রধান কাজ হলো সামনের যোদ্ধাদের শরৎ পৌঁছানোর গুরুত্বপূর্ণ পথগুলো রক্ষা করা, যাতে রুশ হামলার মাঝেও সরবরাহ বন্ধ না হয়। এই মোবাইল দলগুলো শটগান ব্যবহার করে ছোট FPV ড্রোন থেকে বড় শাহেদ ড্রোন পর্যন্ত ভূপাতিত করার চেষ্টা করছে। রুশ বাহিনীর সংখ্যায় বড় এবং অস্ত্রশস্ত্র বেশি হওয়ায় 3 দিক থেকে শহরের দিকে অগ্রসর হচ্ছে। তবে রাশিয়া দাবি করছে দনেস্কের অবশিষ্ট 20% এলাকা ইউক্রেন ছাড়বে, কিন্তু কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। এদিকে স্থানীয় সময় শুক্রবার কিয়েভ জানায়, মস্কোর নির্দেশে ইউক্রেনীয় শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনায় ইউক্রেন ও মলদোভায় কয়েকজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের সর্বোচ্চ $1 লাখ পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। যৌথ তদন্তে অস্ত্র, বিস্ফোরক ও রুশ সমন্বয়কারীদের সঙ্গে যোগাযোগের প্রমাণও জব্দ করা হয়। ইউক্রেন প্রকাশ্যে জানায়, এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্যদের মধ্যে রয়েছেন আন্দ্রু ইউসুফ, যিনি সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগে দায়িত্বে রয়েছেন। রাশিয়ার আগ্রাসন সমর্থনকারীদের শাস্তি হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ইউক্রেন। অন্যদিকে মস্কো অভিযোগ করছে, রাশিয়ার ভেতরে এবং রুশ নিয়ন্ত্রিত ইউক্রেন অঞ্চলে কয়েকজন সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার পেছনে হাত রয়েছে কিয়েভের। ইউক্রেন ও রাশিয়া আলোচনায় সামরিক ট্র্যাক কিছুটা গঠনমূলক হলেও ভূখণ্ড ইস্যুতে কোনো অগ্রগতি নেই। জেলেনস্কি জানায়, ফেব্রুয়ারিতে পরবর্তী বৈঠক হওয়ার আশা, তবে ক্রেমলিন তার সময় ও স্থান নিশ্চিত করেনি। যুদ্ধবন্দী বিনিময় বিষয়ে আগামী কয়েকদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ারও চেষ্টা চলছে। শিউলি রোসা, সময় সংবাদ। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারিতে রাজসিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। বিবিসি জানায়, পুলিশি তদন্ত শেষ হলেই নতুন আইন আনার বিষয়ে বিবেচনা করছে ব্রিটিশ সরকার। আর আইন পাশ হলে কখনোই রাজা হতে পারবেন না রাজা 3য় চার্লসের ভাই অ্যান্ড্রু। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেট নেতারা। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্কের ঘটনায় দিনকে দিন সব হারাতে বসেছেন সাবেক ব্রিটিশ প্রিন্স ও রাজা 3য় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। স্থানীয় সময় শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, প্রিন্স অ্যান্ড্রুকে উত্তরাধিকার তালিকা থেকে সরাতে নতুন আইন আনার বিষয়টি বিবেচনা করছে ব্রিটিশ সরকার। বর্তমানে রাজার 8ম অধিকারিতে থাকায় অ্যান্ড্রুর পুলিশি তদন্ত শেষ হওয়ার পরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বিবিসি জানায়, আইন কার্যকর হলে স্থায়ীভাবে সিংহাসনের বাইরে চলে যাবেন তিনি।
এদিকে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে বলছেন লিবারেল ডেমোক্র্যাট নেতারা। তবে সময়মতো পার্লামেন্টকে প্রিন্স অ্যান্ড্রু বিষয়টি বিবেচনার কথাও বলেন এবং প্রয়োজন হলে আইনটির পক্ষে ভোটও দিবেন তারা। আর কিছু লেবার এমপি মনে করছেন অ্যান্ড্রুর রাজা হওয়ার সম্ভাবনা প্রায়ই শেষ, তাই নতুন আইন প্রয়োজনেরও সংশয় রয়েছে। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন গত অক্টোবর জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিতর্কে প্রিন্স সহ একাধিক উপাধি হারান। সম্প্রতি পাবলিক অফিসে অসদাচরণের সন্দেহে গ্রেফতারের 11 ঘন্টার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে সব অভিযোগই বরাবরই অস্বীকার করেছেন রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু। শিউলি রোজা, সময় সংবাদ। নির্বাচনের পর প্রথম ভাষণে চীনকে কড়া বার্তা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় শুক্রবার বেজিংয়ের বাড়তে থাকা জবরদস্তির বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল পাল্টানোর ঘোষণা দেন তিনি। এছাড়া প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়ে জিডিপির 2% নেয়ার অঙ্গীকারও করেন জাপানের প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান বর্তমানে নিরাপত্তা ইস্যুতে কঠিন সময় পার করছে বলেও উদ্বেগ জানান তাকাইচি। জাপানের পার্লামেন্টে দেয়া প্রথম ভাষণেই চীনের বাড়তে থাকা সামরিক তৎপরতা নিয়ে সরব হন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গত নভেম্বরে তাইওয়ান ইস্যুতে তার মন্তব্যে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়ে। তাকাইচি বলেছিলেন, তাইওয়ানে চীনা হামলা হলে তা জাপানের নিরাপত্তার জন্য হুমকি, সেক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহার করতে পারে টোকিও। এবার নির্বাচনের জয়ের পর সেই অবস্থান আরও জোরালো করল সানায়ে তাকাইচি। স্থানীয় সময় শুক্রবার জাপান প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখনই জাপান সবচেয়ে জটিল নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি। পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের সক্রিয়তা এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ জানান তিনি। এছাড়াও প্রতিরক্ষা কৌশলে বড় রদবদলের ইঙ্গিত দেন তাকাইচি। 2027 সালের আগেই চলতি অর্থবছর শেষ হওয়ার মধ্যে প্রতিরক্ষা বাজেট জিডিপির 2% উন্নীত করার লক্ষ্য ঠিক করেছেন জাপান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সামরিক সরঞ্জাম রপ্তানির বিধিনিষেধ শিথিলের প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এতে ট্যাঙ্ক ও কামানের মতো অস্ত্র বিদেশে বিক্রির সুযোগ পেতে পারে জাপান কোম্পানিগুলো। গোয়েন্দা সক্ষমতা বাড়াতে নিজের নেতৃত্বে জাতীয় গোয়েন্দা কাউন্সিল গঠনের পরিকল্পনার ঘোষণা করেন জাপান প্রধানমন্ত্রী। পাশাপাশি চীনের উপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে বিরল খনিজ ও কাঁচামাল নিশ্চিত করারও কৌশল নেন। 2011 সালের ফুকুশিমা বিপর্যয়ের পর বন্ধ থাকা পারমাণবিক চুল্লি দ্রুত চালুর কথাও জানান সানায়ে তাকাইচি। শিউলি রোজা, সময় সংবাদ। পেরুর দক্ষিণাঞ্চলে বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে খাল নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে। তীব্র স্রোতে ধসে পড়ে কয়েকটি বাড়িঘর। বৃহস্পতিবার থেকে যেমনটি বলছে, তীব্র স্রোতে ধসে পড়ে কয়েকটি বাড়িঘর। বন্যায় 450 বেশি বাড়ি ও করেছেন প্রায় 2000 মানুষ। এরই মধ্যে ইয়ানা হুয়ারা জেলায় কাদা ও জমে থাকা পানি সরাতে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। উদ্ধারকারী দলের সঙ্গে বাসিন্দারাও এই কাজে যোগ দেন। বন্যায় শতাধিক বাড়ি নিচতলা পানিতে ডুবে যাওয়ায় সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে একটি মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত 7 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে 7 যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই 5 জন মারা যান। বাকি 2 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।